সেট পতাকা নিন না সেট। থ্যাংক ইউ সেট। আরে সেট, আপনার পিছনের টায়ারটা পাঞ্চার, না হলে হাওয়া কম, দেখুন তো। সরি সেট, আমাকে পুলিশের কাছে নিয়ে যাবেন না, নইলে ওরা আমার জেলে পুরে দেবে, আর ওখান থেকে আমি আরো বড় চোর হয়ে বেরোবো। আচ্ছা, তো কি করবো আমি তোকে? কি আর করবেন সাহেব, শুধু দুটো চড় মেরে দিন আর ছেড়ে দিন। যদি বাড়িতে অসুস্থ মা আর অন্ধ বোনরা থাকতো তাহলে আমি এই কাজ কখনো করতাম না সাহেব। প্লিজ সাহেব, ছেড়ে দিন না সাহেব, ভালো ফ্যামিলির আমি, এই কাজ আর কখনো করব না সাহেব, গড প্রমিস সাহেব। নাম কি তোর? 212 নামনিজ নাম আমার, এই পাশের মিউনিসিপ্যাল স্কুলে পড়ি সাহেব। সাহেব ছেড়ে দিন না সাহেব, প্লিজ সাহেব। চল পালা। আরে মারছেন কেন জব্বার সেট? না তো কি তোর আরতি করবো? বেটা ওই জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো ধরে তোকে ভিতরে ঢুকিয়ে দিত, আর এরা সব শুদ্ধ ভিতরে যেত, একটা পকেটও মারতে পারিস না। ইন্ডিয়ার টিম ওয়ার্ল্ড কাপ জেতার পরেও অস্ট্রেলিয়ার কাছে মার খেয়ে গেল। আপ ডাউন তো চলতেই থাকে সব লাইনে সেট। এই শোন, এভাবে তোকে কথা বলা কে শিখিয়েছিল? আমি না, আমি শিখেছিলাম। তুই নিজের বসের সঙ্গে ট্রাই করছিস। তোর কাঁচির মতো কথার একটাই ওষুধ, কাঁচি। রেডি? হ্যাঁ। কাঁচি নিয়ে আয়। জব্বার সেট, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে ওর। তুই সর। জব্বার ভাই থাক না, বাচ্চা ছেলে। বাচ্চা তো বোবা বানিয়ে ভিক্ষে করাবো না, আরো বেশি কামাবে। না সেট, আমার কাজ ডবল করে দাও, কিন্তু এটা করো না সেট। রেড্ডি, নিয়ে যা এটাকে। বেটাকে 2 দিন খেতে দিবি না। যখন 2 দিন খেতে পাবে না তখন ওর জিভটা ফসকে গেলেও কিন্তু বেটার হাত ফসকাবে না। কে? হীরাবাই তুমি নাকি? বরুণ ভাই ভেরি সরি, কিন্তু এই গেল তোর রানী, তোর রানী তো গেল। কবে থেকে ওকে চেস শেখাচ্ছি, শিখছেই না। চেস তো তুমি খুব ভালো খেলো Thanks. টেডি, কিন্তু একটা ছোট্ট বাচ্চা তোমার হাত থেকে পালিয়ে গেল। মিসেস বিলিমোরিয়া পালিয়ে যায়নি, আই এম শিওর স্যার ওকে যেতে দিয়েছেন, রাইট স্যার? আর কোনো উপায়ও ছিল না, এত ছোট বাচ্চার ওপর জেলের দাগ লাগতো তো বেচারার জীবনটাই বরবাদ হয়ে যেত। আর তাছাড়াও এই বয়সে জেল নয়, ঠিকঠাক মার্গদর্শনের দরকার। কেডি স্যার, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। আমার পেছনে পুলিশ ধাওয়া করছে। কেন? ওরা বলছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে খুন করেছি। এরকমটা করেছো তুমি? না স্যার, সুপার মডেল মনদীপ কোহলি, ওকে কেউ ছুরি মেরে দিয়েছে। কি দরকার ছিল কেডিকে এই কেসটা নেওয়ার? এটা সারা পৃথিবী জানে যে মনদীপ আর ওর বয়ফ্রেন্ড নীরজের মধ্যে কি কি প্রবলেম ছিল, আর তার উপরে এত প্রমাণ পাওয়া গেছে যে। কি হলো বলুন? দাবে
মনদীপের হাইট কত হবে? 5 ফুট 7 ইঞ্চি। আর নীরজের হাইট 5 ফুট 10 ইঞ্চি। আরে ভাই, পুরো কথাটা তো বলো। মনে হয় কেডির সাথে থেকে তোমার স্বভাবটাও খারাপ হয়ে গেছে, পুরো কথা না বলা। তবে পুরো কথাটা হলো যে কেডি স্যার এই কেসটা নিয়ে ঠিক করেছেন, আর মনদীপের খুন নীরজ করেনি। আর তুমি সেটা পর্দাটা মেপেই জেনে গেলে? হ্যাঁ, তবে সমস্ত কথা তোমাকে কেডি স্যার আদালতে বোঝাবেন। ইয়নার এই পেপারটা 10ই ডিসেম্বর 2011, 29শে ডিসেম্বর 2011 আর 11ই জানুয়ারি 2012, যেখানে পেজ 3 টপ স্টোরি, কিন্তু একই গল্প বারবার রিপিট হচ্ছে। আর সেটা হলো বিখ্যাত সুপার মডেল মনদীপ কোহলি আর ওনার বয়ফ্রেন্ড নীরজ মহেন্দ্রর ভায়োলেন্ট ব্রেকআপ। কিভাবে একটা বিখ্যাত নাইট ক্লাবে ওনাদের দুজনের মধ্যে নিয়ারলি হাতাহাতি হলো, যেখানে নীরজ ওনাকে প্রাণে মারার হুমকি দেয়। আর তারপর 10 দিন একদম চুপ। আর তারপর 21শে জানুয়ারি 2012, 2:35 যখন মনদীপ নিজের কম্পিউটারে নিজের বন্ধুদের সাথে চ্যাটিং করছিলেন, তখনই নীরজ ওনার ফ্ল্যাটে ওনার পারমিশন ছাড়াই ঢোকেন। এই চাবির সাহায্য, যেটা মনদীপ কোহলির ফ্ল্যাটের একমাত্র স্পেয়ার কি হলো, যেটা শুধু নীরজের কাছে ছিল। আর তারপর নীরজ ওনার বেডরুমের দিকে যান কিছু খুঁজতে। যখন মনদীপ বোঝেন, তখন উনিও নিজের বেডরুমের দিকে, যেখানে নীরজ অলরেডি ওনার জন্যই অপেক্ষা করছেন। যেখানে নীরজ মনদীপের উপর ওনারই কিচেন নাইফ দিয়ে প্রাণঘাতী হামলা করে। আর এই ছুরি পুলিশেরা লিফটের শ্রাফটে পান। আর এই ছুরিতে ইওর অনার কারোর আঙুলের দাগ নেই। একদম ঠিক বলেছেন আপনি মিস্টার পাঠক, কিন্তু নীরজের ওই ফ্ল্যাটে থাকার অনেক প্রমাণ রয়েছে। প্রথম, যখন নীরজ ওখান থেকে পালান, তখন ভুল করে ওনার লাইটার কার্পেটের উপর পড়ে যায়। দ্বিতীয়, মনদীপ কোহলির ফোনে লাস্ট রিসিভড কল নীরজ মহেন্দ্রর ছিল, যেগুলো আমরা এই রেকর্ডস থেকে জানতে পারি। আর তৃতীয়, মনদীপ কম্পিউটারে নিজের এক বন্ধুর সাথে চ্যাটিং করছিলেন, যেখানে উনি লিখেছিলেন হি ইজ থ্রেটনিং টু কিল, অর্থাৎ ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মিস দেবযানী বোস। জাস্ট আ মোমেন্ট মিস্টার পাঠক, একটা প্রমাণ বাকি। হ্যাঁ, ক্যারি অন প্লিজ। বিল্ডিং এর লিফটম্যান বালি, যিনি নীরজকে খুনের 5 মিনিট আগে মনদীপের 9th ফ্লোরে ফ্ল্যাটে নিজে ছেড়ে আসেন। অ্যান আই উইটনেস, ইওর অনার। হয়েছে আপনার? আপনি বলুন এবার। হ্যাঁ, ধন্যবাদ। মিস বোস, এই যে আপনি এই 4টে দলিল রাখলেন আদালতের সামনে, এই 4টি দলিলের মধ্যে অর্ধেক মিথ্যা অর্ধেক সত্যি, বুঝলেন আপনি? নেভার মাইন্ড, আমি বুঝিয়ে দিচ্ছি। নিশ্চয়। ইওর অনার, প্রসিকিউটর মহোদয়ের প্রথম দলিল, আমার মক্কেল নীরজ মনদীপ বাবুর ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবির সাহায্যে ঢুকেছিলেন। এটা সত্যি যে ওই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ওনার কাছে ছিল, কিন্তু ওই চাবিটা এই চাবি নয় যেটা প্রসিকিউটর মহোদয় আপনাকে বললেন। ওই চাবিটা আমার পকেটে রয়েছে অনার, এই যে, যেটা পুলিশ ওনার থেকে পেয়েছে। ইনার দ্বিতীয় দলিল যে নীরজ বাবু ওনার লাইটার খুনের সময় মনদীপ বাবুর ফ্ল্যাটে ভুল করে ফেলে রেখে দিয়ে এসেছিলেন। এটা ঠিক ইওর অনার যে ওই লাইটারটা নীরজ বাবুরই, কিন্তু ওই লাইটারটা উনি 10 দিন আগে ভুল করে ওখানে রেখে দিয়ে এসেছিলেন। আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারেন যে ওই লাইটার ওখানে 10 দিন আগে পড়েছিল, খুনের দিন নয়? কেননা মিস বোস, যখন পুলিশ ওই লাইটারটা ওখান থেকে উদ্ধার করেছিল, তখন লাইটারের চারপাশে ওই কার্পেটে 6 ইঞ্চির পেট্রোলের দাগ ছিল। ইওর অনার, ওই লাইটার থেকে ফোঁটা ফোঁটা করে পেট্রোল লিক করছিল, যেই কারণে এই দাগটা ওখানে হয়।
পুলিশ ঘটনাস্থলে হত্যার ঠিক 2 ঘন্টা পরে পৌঁছে গিয়েছিল। আর এই দাগটা ইওর অনার, এটার ফোটা ফোটা পেট্রোলের তৈরি হতে বেশ কয়েকদিন লেগেছে। তো এটা স্পষ্ট হয়ে গেল ইওর অনার যে নীরজবাবু ওখানে ওনার লাইটারটা কয়েকদিন আগেই ভুল করে ফেলে গিয়েছিলেন। মিস্টার পাঠক, ওই আগে। নীরজ মনদীপকে যে থ্রেটনিং ফোন কলসগুলো করেছিলেন সে ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ওই হুমকি এই কথাটা একেবারেই সত্যি যে নীরজ মনদীপ বাবুকে হুমকি দিয়েছিলেন, কিন্তু হত্যার দিন যখন ইনি উনাকে হুমকি দিয়েছিলেন তো ফোন কল ইনি কোলাবার এনজিও থেকে করেছিলেন ইওর অনার। 022257587 থেকে করেছিলেন। কোলাবায় মনদীপ বাবুর ঘর থেকে ইওর অনার 50 মিনিটের দূরত্বে রয়েছে। মিস বোস, আমায় বলুন যে এই 50 মিনিটের দূরত্ব 10 মিনিটে কেউ কিভাবে যেতে পারে? উড়ে, সাঁতরে, কিভাবে? ইম্পসিবল ইওর অনার। আর বিল্ডিং এর লিফটম্যান বালি? হ্যাঁ, দুর্ভাগ্যবশত এই বালিবাবুর বক্তব্য পুরোপুরি মিথ্যা। ইওর অনার, আমি বল্লীবাবুকে কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। এই স্যার ছিলেন, আমি এনাকে লিফটে করে 9 ফ্লোরে ছেড়েছিলাম। কোন লিফটে? অপসরা টকিসে তো কোনো লিফটই নেই বল্লীবাবু। টাকিজ? হ্যাঁ, অপসরা টকিস, সেখানেই যেখানে আপনি 403-এর চাকরানি রোজিকা নিয়ে গিয়েছিলেন সিনেমা দেখতে। আওয়ারা আশিক কিরকম ছিল, ভালো লাগলো? রোজি বলেছে আপনাকে? হ্যাঁ। হ্যাঁ স্যার, ওই দিন আমি ডিউটি ছেড়ে ফিল্ম দেখতে গিয়েছিলাম। ওই টাইমে লিফটে কেউ ছিল না। সোসাইটি আর পুলিশকে এই জন্য মিথ্যে বলেছিলাম, ওরা যেন সত্যিটা না জেনে ফেলে। আর আমার চাকরি। ধন্যবাদ বালিবাবু। ইওর অনার, প্রসিকিউটর মহোদয়ার সমস্ত দলিল ভুল প্রমাণিত হওয়ার পর এবার আমি শুধু একটাই প্রমাণ আদালতের সামনে নিয়ে আসতে চাইব। এই বিষয়টা থেকে পুরোপুরি প্রমাণিত হয়ে যাবে ইওর অনার, আমার মক্কেল নীরজ মনদীপকে হত্যা করেনি। ইওর অনার, মনদীপ বাবুর মৃতদেহ ওনার বেডরুমের মেঝেতে পাওয়া গিয়েছে। আর ওই বেডরুমেরই পর্দাতে 6 ফুট 3 ইঞ্চির উচ্চতায় তেলের দাগ পাওয়া গিয়েছে ইওর অনার। ফরেনসিক্সের বক্তব্য হলো সেটা আমলকির তেলের চিহ্ন। আমলকির তেল যেটা মাথায় লাগানো হয়, আর এই তেল ইওর অনার না নীরজবাবু লাগাতেন, না মনদীপ বাবু, আর না তো উনার ঘরে যাওয়া আসা করা কোনো ব্যক্তি। এতে স্পষ্ট ইওর অনার যে হত্যাকারীর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, আর ওই হত্যাকারী নিজের মাথায় আমলকির তেল লাগিয়েছিল, যেই কারণে ওই পর্দার ওপর এই চিহ্ন লেগেছে। দ্য ডিফেন্স রেস্টস। বাদী পক্ষের আইনজীবীর পেশ করা সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে রেখে এই আদালত এই ফয়সালা করছে যে মিস্টার নীরজ মহেন্দ্রর মিস মনদীপ কোহলির খুনে কোনো হাত নেই। এই জন্যে এই আদালত মিস্টার নীরজ মহেন্দ্রকে সসম্মানে মুক্তি দেবার সাথে পুলিশকে নতুন করে এই কেসে তদন্ত করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি স্যার, থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। স্যার, এটা আমার কার্ড। আমি আর আমার মা একটা বড় এনজিও চালাই। আপনার কোনো কিছু দরকার হলে প্লিজ ফোন করবেন। ডেফিনেটলি। স্বাধীনতার অভিনন্দন রইল। থ্যাংক ইউ। কি বলেছিলাম আমি তবে? কেডি স্যার এই কেসটা নিয়ে ঠিকই করেছেন। খুব শর্ট অ্যান্ড সুইট একটা কেস। আরে চল। আরে 212 চিনতে পারছিস আমাকে? আদালতে কেন নিয়ে এসছেন ওকে? পরের কেসের শুনানি স্যার। কেন? বদমাইশি? আবারও কারোর পকেট কেটেছে? এইবার পকেট না, কারোর গলা কেটেছে। মার্ডার। কিছু করিনি চল। স্যার, আমি কিছু করিনি। চল।
বিস্কিট না খেলে তোর এই দুশ্চিন্তাটা দূর হয়ে যাবে না, বুঝলি? চল নে, খা। চল এবার বল, কি হয়েছিল? মুরগি ঘাস 212, না হলে জাপা সেট আমাদের কেটে ফেলবে। সকাল থেকে জ্বর, জবরদস্তি নাকি? আমি করবো না কোনো কাজটা। আমি বলছি মরবি তুই। এটা কি কোনো বেঁচে থাকা ঢোলক? দেখ, আমি টিচার দিদির কাছে ওষুধ নিতে যাচ্ছি, আসবি নাকি? না না, তুই যা, আমার একটু কাজ আছে। আমি তোর সাথে ডাইরেক্ট ঘরে দেখা করছি। একলা রাস্তায় যদি মোটরটা যাই তাহলে? আরে যা না রে, যা। জাপার সেট, জাপার সেট, জাপার সেট। এই নাও, এই নাও। এটা তুই কি করলি? হ্যাঁ, ভাইকে মেরে আমি দিলি? পুলিশ সাহেব। তারপর রেডি ভাই পুলিশ ডাকলো আর ওরা আমার ভিতরে নিয়ে গেল। বলল জাব্বা সেটকে তুই মেরেছিস, যেখানে আমি ওকে বাঁচাতে চাইছিলাম। ওই তোর বন্ধু ঢোলক কি বলেছিল? তোর সঙ্গে দেখা করতে খলিতে আসবে। ঢোলক? ঢোলক বাড়িতে ফেরেইনি, এখনো গায়েব, জানি না কোথায়। সাহেব, আপনি আগেও একটা চান্স দিয়েছিলেন, এবারেও বাঁচান না সাহেব, নইলে এরা আমাকে জেলে ভরে দেবে। আর ওখান থেকে আমি তার থেকেও বড় চোর হয়ে বেরোবি। আমাকে পুলিশের কাছে নিয়ে যাবেন না, নইলে ওরা আমায় জেলে পুরে দেবে। আর ওখান থেকে আমি আরো বড় চোর হয়ে বেরোবো। জানি না আদেও বেরোবো কিনা, হয়তো ভিতরেই বুড়ো হয়ে পটল তুলবো। কথা তো বেশ বড় বড়ই বলিস। কাজ জোচ্চোরের। বাঁচাবো তোকে, কিন্তু একটা শর্তে। তুই প্রমিস কর যে আজকের পর থেকে চুরি করবি না, স্কুল যাবি, পড়াশোনা করবি। প্রমিস? সাহেব, আর বিস্কিট আছে? 2 দিন ধরে মার খাচ্ছি, এটা খেলে একটু মুখের টেস্ট বদলে যাবে। এই নে, পুরোটা তোর জন্যই এনেছি, খিদে পেলে খেয়ে নিস। রেডি? সব বাচ্চারা কোথায়? এখানেই রাখতে না ওদের? তোমাদের চুরি স্কুল। নানা সাহেব, দিব্যি করে বলছি, জব্বর ভাই আর আমার ধান্দা তো সিগনালে বসে শুধু ফল বিক্রি করা। বাচ্চারা তো এইখানে। বাবা রেড্ডি, ফল বিক্রির কাজ? জব্বর তো ওপরে চলে গেছে, এবার তোর ভেতরে যাওয়ার পালা। তৈরি হয়ে যা। বরুণ, কি করছো এটা তুমি? আবার ইনস্টেপ? তেল, ওই তেল আমলকির। রেডি? তোমার হাইট কত? সাহেব, ওই 6 ফুটের উপরেই। আর কি তেল লাগাও তুমি? মানে? আই মিন, মাথায় কি তেল লাগাও তুমি? তেল না সাহেব, আমি তেল লাগাই না তো। তেল লাগাও না? আর তুমি ছাড়া এখানে যারা থাকে তাদের মধ্যে কাদের হাইট 6 ফুটের ওপরে হবে? আমাকে ছাড়া? না সাহেব, এখানে আমি ছাড়া তো আর কেউ 6 ফুটের উপরে নেই। আর কেউ নেই? এক মিনিট সাহেব, আমি এক্ষুনি আসছি। দাদা, টেনশন করার কিছু নেই, আমি এক্ষুনি আসছি। বরুণ, তুমি এবার এটা যেন বলো না যে সুপার মডেল মন্দীপের খুনি এখানে এসেছিল এই বাড়িতে। আমি বলছি, প্রমাণ বলছে। কেডি একবার আদালতকে ধন্দে ফেলে দিয়েছিল, আমি মানছি, কিন্তু বারবার তুমি তেল আর হাইটের গল্প শুনিয়ে অপরাধীদের বাঁচাতে পারবে না। 212ই খুনি, আর এই কথাটা আমি হলফ করে বলতে পারি। ইন্সপেক্টর দাবের দাবি। দ্যাটস গুড। হ্যাঁ, না, আসি আমি। প্রণাম নেবেন। পুলিশের সামনে কিছু বলতে হবে না। হ্যাঁ, না বলবে তো এ বলবে। হ্যাঁ, না যা। 212। তোমার আসল নাম কি? এটাই 212। 12 বছর আগে আমার মা আমাকে 212 নম্বর বাস স্টপে রেখে পালিয়েছিল, তখন থেকেই আমার নাম 212। কখনো অন্য নাম রাখেননি? অন্য নাম আছে তো, বেজম্মা, চোর, বদমাস, অনেক নাম আছে। অর্ডার, অর্ডার। মিস বোস,
নাম দিয়ে এই কেসের পরিণতি বদলে যাবে না। নাম ছাড়ুন, নিজের প্রশ্নগুলো করুন। ইয়োর অনার, এই ছেলেটিকে যত সহজ আর সরল মনে হয় ততটাই জঘন্য এর অপরাধ। এ এক পেশাদার পকেটমার যে জব্বার খানের ফলের কারবারে তার ওখানে কাজ করত। 26শে জানুয়ারি বিকেল 4টের সময় যখন এ নিজের মালিককে একা পায় তখন তার পেটে ছুরি মারে আর ওখান থেকে পালাবার চেষ্টা করে। কিন্তু এর পালানোর আগে মিস্টার জনার্দন রেড্ডি, যিনি মিস্টার খানের বিজনেস অ্যাসোসিয়েট, উনি ওকে ধরে ফেলেন। খুনের কারণ, কেমন ব্যবহার করতেন জব্বার খান তোমার সঙ্গে? ব্যবহার মানে আমি বলতে চাইছি কিভাবে, কেমন আচরণ করতেন তোমার সঙ্গে? খুব খারাপ। জব্বার শেঠ মারতো, কখনো চটি দিয়ে, কখনো কাঠ দিয়ে, কখনো গালাগালি দিয়ে, কখনো বা হাত দিয়ে। শুধু আমাকেই নয়, বাকি ছেলেদেরও যারা আর ফ্রুটস বিক্রি করতো। কি ম্যাডাম, কেন ভুল বলছেন? জব্বার শেঠ আমাদের দিয়ে পকেট মারি আর চুরি করাতেন। আর আমি ওকে মারিনি, আমি তো রাড্ডি ভাই বেকার এসে আমাকে ধরিয়ে দিল। সাহেব, আমি তো সেটাই বলেছি যেটা আমি দেখেছি। এই ছেলেটা একদম মিথ্যে বলছে সাহেব। আমাদের কোনো চুরি টুরির কারবার নেই, আমাদের তো ফল বিক্রির ব্যবসা সাহেব। উল্টে জব্বার ভাই কতবার একে চুরি করতে আটকেছে সাহেব, কিন্তু এই তো কয়দিন আগে জব্বার ভাই ওকে চাকরি থেকে বার করে দিয়েছিল আর ওর পয়সাও কেটে নিয়েছিল। বদলা নিতে এসছে আর হয়তো ভাইকে মেরে ফেলেছে। তার মানে তুমি ওখানে নিজের পয়সা নিতে গেছিলে? কি? না তো, এ রাড্ডি মিথ্যে কেন বলছিস? অর্ডার অর্ডার। রেড্ডি বাবু, আপনার বক্তব্য হলো যে আপনি ওইখানে 212কে একেবারে হাতে নাতে ধরেছেন। হ্যাঁ সাহেব। আপনি কি 212কে জব্বারের ওপর ছুরি চালাতে দেখেছিলেন? না সাহেব, দেখিনি। ইয়নার ফরেন্সিক্স অনুযায়ী জব্বারের ওপর চাকুর আঘাত বাঁ দিক থেকে ডান দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে করা হয়েছিল। এরকম আঘাত শুধুমাত্র বাঁ হাত দিয়েই করা যায় ইয়নার। ডান হাত দিয়ে এই আঘাত উল্টো হয়ে যায়। তুমি কি বলতে চাইছো কেডি? এই আঘাত কি শুধু লেফট হ্যান্ডেড ব্যক্তি করতে পারে? অ্যাবসলিউটলি ইয়নার, এই আঘাতটা কোনো লেফট হ্যান্ডেড ব্যক্তি করেছেন, আর 212 রাইট হ্যান্ডেড। মিস্টার পাঠক, ওকে, এক সেকেন্ড, আমি কি দেখতে পারি? হ্যাঁ দেখুন। তাহলে আপনি বলতে চাইছেন যে কোনো রাইট হ্যান্ডেড লোক এভাবে অ্যাটাক করতে পারে না? হ্যাঁ, আমার মনে হয় করতে পারে না। ওকে, আর যদি আমি এটা করি তো? ইয়নার, এরকম ভাবে এইভাবে আমি মহিলাদের কখনো কখনো নাচ করতে দেখেছি, কিন্তু কখনোই কাউকে এইভাবে ছুরি চালাতে আমি দেখিনি। মিস্টার পাঠক, কোন রুল বুকে লেখা আছে যে ছুরি এভাবে চালাতে পারবেন না আর ওভাবে চালাতে পারবেন? জব্বারের খুন এই ছেলেটি করে। অ্যাবসলিউটলি নট ইওর অনার। জব্বারকে হত্যা আমার মক্কেল 212 করেনি। কোনো এরকম ব্যক্তি করেছেন যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি আর যে নিজের মাথায় আমলকির তেল ব্যবহার করে। মিস্টার পাঠক, আমার মনে হয় যে আজকাল আপনি এত বেশি কাজ করছেন যে কোনো অন্য কেসের বক্তব্য আপনি এখানে বলছেন। আপনি সুপার মডেল মনদীপ কোহলির মার্ডার কেসেও এই কথাই বলেছেন। যে হত্যাকারীর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি আর ওই হত্যাকারী নিজের মাথায় আমলকির তেল লাগিয়েছিল, যেই কারণে ওই পর্দার ওপর এই চিহ্ন লেগেছে। এক্স্যাক্টলি, দারুণ ব্যাপার। আপনার স্মরণ শক্তির আমি প্রশংসা করি। আর এই কেসেও এটাই বলবো ইওর অনার, কারণ জব্বারের হত্যা যেই ঘরে হয়েছিল সেই ঘরের দেওয়ালের ওপরেও 6 ফুট 2 ইঞ্চির উচ্চতায় আমলকি তেলের চিহ্ন পাওয়া গিয়েছে। আর ইউ সিরিয়াস মিস্টার পাঠক? ইয়েস, আই অ্যাম। কোথায় এক সুপার মডেলের আপমার্কেট ফ্ল্যাটে খুন আর কোথায় এক বস্তিতে থাকা এক ফলের ব্যবসায়ীর খুন? আর আপনার এই আমলকি তেল? ইওর অনার, মুম্বাই শহরে ছেলেদের গড় উচ্চতা 5 ফুট 3.5 ইঞ্চি হয়ে থাকে, যার মধ্যে 4% পুরুষ, কেবল 4% 6 ফুটের উপরে হয়, যাদের মধ্যে 0.5% পুরুষ 6 ফুট 2 ইঞ্চির উপরে, যাদের মধ্যে শুধুমাত্র 10% নিজেদের মাথায় তেল লাগান। এটার অর্থ এই দ্বারা ইওর অনার খুব সহজভাবে বললে যে মুম্বাইতে যতজন পুরুষ রয়েছে তাদের মধ্যে কেবল 0.05% মধ্যে রয়েছেন আমাদের এই হত্যাকারী, যার মানে এটা দাঁড়ায় দুটো আলাদা আলাদা জায়গায়
দুজন আলাদা আলাদা ব্যক্তি থাকার বদলে একজন ব্যক্তির থাকার সম্ভাবনাই বেশি। সাধারণ গণিত, মিস বোস। মিস্টার পাঠক, আগে আপনি আপনার সাধারণ অঙ্কের সাহায্যে আপনি আপনার এই 0.05% লোককে খুঁজুন। ততক্ষণে আমি এই কোর্টে আপনার সব বক্তব্যকে 0.00% এনে দাঁড় করাবো। কারণ একটু পরেই আপনার এই 212 নিজের থেকেই নিজের দোষ স্বীকার করবে। তোমার এক বন্ধু ছিল না তোমার সাথে, ঢোলক, সে কোথায়? জানি না, আমার সঙ্গে দেখা করতেও আসেনি। আর এখন দেখা করতে আসবেও না 212, কারণ ঢোলক ওই টাকাগুলো নিয়ে পালিয়েছে। কোন টাকা? সেই টাকা যেটা তোমরা জব্বারের আলমারি থেকে দুজনে মিলে চুরি করেছিলে। এই টাকা চুরির ব্যাপারটা কি মিস প্রসিকিউটর? ইওর অনার, আজ সকালে মিস্টার রেড্ডি পুলিশ স্টেশনে নিজের নতুন বয়ান দিয়েছে যে জব্বারের আলমারিতে 1.5 লাখ টাকা আর কিছু দামি ঘড়ি ছিল, যেগুলো চুরি হয়ে গেছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের এক্সামিনেশনের পর আমরা এটা জানতে পেরেছি যে ওখানে 2টি ছেলের আঙুলের ছাপ ছিল। একটা ফিঙ্গারপ্রিন্ট ওই ঢোলকের আর একটা ফিঙ্গারপ্রিন্ট এনার মক্কেল 212। ইওর অনার, আমি রেড্ডি সাহেবকে জিজ্ঞেস করতে চাইবো যে হঠাৎই আজ ইনার চুরির কথাটা কেন মনে পড়লো, আগে নয় কেন? কারণ জব্বার ভাইয়ের আলমারি আমি আজকেই খুলেছি। তার মানে তোমরা দুজন, মানে তুমি আর ঢোলক, জব্বারের আলমারি থেকে ওই টাকা আর ওই দামি ঘড়িগুলো চুরি করতে গেছে। তোমরা চুরি করছিলে যখন জব্বার ওনার ঘরে আসেন, উনি তোমাদের চুরি করতে ধরে ফেলেন। ঘাবড়ে গিয়ে তুমি ওনার পেটে ছুরি মারো আর ওখান থেকে ঢোলক ওই টাকা নিয়ে পালিয়ে যায়। তুমি পালানোর চেষ্টা করো আর তখনই মিস্টার রেড্ডি তোমাকে হাতে নাতে ধরে ফেলে। না, এটা মিথ্যে। চুরি তো আমরা একদিন আগেই করেছিলাম, আর কেউ ধরেও নি। ফ্যান্টাস্টিক 212, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এখন তুমি ধরা পড়ে গেছো, কেননা তোমার বিছানার নিচে জনপুরের 2টো ট্রেনের টিকিট পাওয়া গেছে, যেগুলো ওই রাতেরই ছিল। তাহলে তো তোমাদের প্ল্যান একদম সলিড ছিল, চুরি আর খুন। প্রসিকিউটর ম্যাডাম, ইফ ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি। দেখো 212, জজ সাহেবকে সত্যি সত্যি বলো, না হলে আগে গিয়ে তোমার মুশকিল হতে পারে। বলো সত্যিটা কি? সাহেব, জব্বার সেটা আমাদের দিয়ে চুরি করাতো আর সব মাল নিজের কাছে রেখে দিত। তাই আমি আর ঢোলক ওর উপর বিরক্ত হয়ে এক শেষ চুরির প্ল্যান করি। আমরা ভেবেছিলাম যে সব মাল নিয়ে ঢোলকের গ্রাম জনপুর পালিয়ে যাব, আর সেই রাতে তো তাহলে তুমি পালালে না কেন? কারণ আমার জ্বর হয়েছিল, আর এমনিতেও ট্রেনের টিকিট পরের দিনের ছিল। অসাধারণ। এরা দুনিয়ার প্রথম এমন চোর যারা চুরি করে একটা পুরো দিন ওখানে আরাম করে যে পরের রাতে পালাবে। হোয়াট স্টুপিড স্টোরি দিস ইজ। জব্বার খানের খুন এই ছেলেটিই করেছে। না, 212 কি এরকমটা নয় তো যে জব্বারকে ঢোলক মেরেছে আর ঢোলক তোমার বন্ধু, সেই কারণে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছো? কিন্তু ঢোলক তো ওখানে আসেইনি, ও কি করে মারবে? তাহলে তার মানে জব্বারের খুন তুমিই করেছো 212? প্লিজ মিস বোস। আমি তো জব্বার শেঠকে মরে যাওয়ার আগে জল খাওয়াচ্ছিলাম। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। প্রসিকিউটর মহোদয়ের বক্তব্য অনুযায়ী ঢোলক আর 212 জব্বারের ওখানে চুরি করছিল যেই মুহূর্তে জব্বার ওদের ধরে ফেলে। আর যদি পালানোর বিষয়টা আসতো আর পালানোর সময় মারার ব্যাপার আসতো, তাহলে ওরা কেন ওনাকে জল খাওয়াতে যেত? কেন খাওয়াতো? ওখানে কোনো জলের গ্লাস পাওয়া যায়নি। মিস্টার পাঠক, এই ছেলেটি হয়তো নিজের দুঃখের কাহিনী শুনিয়ে আপনাকে বশ করে নিয়েছে, কিন্তু এই কোর্টের চোখে ও ধুলো দিতে পারবে না। ইওর অনার, দিস বয় ইজ এ কোল্ড ব্লাডেড মার্ডারার, আর একে তাড়াতাড়ি রিমান্ড হোমে পাঠিয়ে দেওয়া উচিত। আমি তোকে যে বিষয়গুলো বোঝাচ্ছি সেগুলো তোর মগজে ঢুকছে কিনা? তুই আর ঢোলক দুজনে মিলে জব্বারের ওখানে যে চুরি করেছিলি, পুলিশ আদালতে বলবে যে ওই চুরির কারণে তোরা জব্বারকে খুন করেছিস। বুঝতে পারছিস? এই ঢোলক তোর খুব ভালো বন্ধু নাকি? মানে বিশ্বাস ছিল ওর ওপর, ভরসা করতে ওকে? সাহেব,
ঢোলক তো আমার বড় ভাইয়ের মতো ছিল সাহেব। এই পৃথিবীতে আমরাই ছিলাম একে অপরের জন্য। যদি এরকমটাই হয়তো তাহলে চুরির জিনিসগুলো নিয়ে পালিয়ে গেল কেন? তোকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রথমে ঢোলককে খুঁজতে হবে। কোথায় গেছে ও? ওর গ্রাম জৌনপুরে তো যায়নি, এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। আগে হ্যাঁ, আমি এদের চিনি, আমি এদের রেস্কিউ করার চেষ্টাও করছিলাম। আর আপনি তো জানেন না জব্বারের নেটওয়ার্ক কতটা স্ট্রং। হ্যাঁ মৌলি দেবী, 212-র ওপরে জব্বালের খুনের অভিযোগ আছে। আর ঢোলক তো ফেরার। ও কি এখানে এসেছিল? আগে না, এমনিতে ওদের কোনো অসুবিধা হলে আমার কাছেই আসে। আমাকে টিচার দিদি বলে। আমি টিচার দিদির কাছে ওষুধ নিতে যাচ্ছি, আসবি নাকি? থ্যাঙ্কস ম্যাম। যদি ঢোলক এখানে আসে তো কাইন্ডলি গেট ইন টাচ উইথ আস। আগে আমি মিস্টার পাঠককে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। 212কে বাঁচানোর জন্য যদি আমার কোনো প্রয়োজন হয় তো আপনি প্লিজ আমাকে বলবেন। ছেলেটা একটু দুষ্টু কিন্তু ভীষণ সরল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ বাবুলাল, ওই ছেলেটা ঢোলক, যাকে আমি তোমার কাছে লুকিয়ে রেখেছি, ওকে কোথাও যেতে দেবে না যতক্ষণ আমি না বলবো, বুঝেছো? তোর ভাগ্য ভালো বরুণ, নাহলে তুই ওই কিলারের তৃতীয় শিকার হতি। যা খবর নেই গাড়ির নাম্বারটা কার? স্যার আপনি একদম নিশ্চিত যে সুপার মডেল মনদীপ আর জব্বারের খুনি একই লোক? বিশ্বাসের দরজার আগে সন্দেহের সিঁড়ি থাকে, আর এই সময় আমি তো ওই সিঁড়িগুলোর ওপর দাঁড়িয়ে। এখান থেকে আগে তখনই যেতে পারবো যখন আমি ঢোলককে খুঁজে পাবো, আর নয়তো ওই 6 ফুট লম্বা তেল মাখা কিলার। কাম ইন। তেল তো ও মেখেছে। বলো স্যার, অফিসের বাইরে গাড়ি থেকে কেউ একটা ব্যাগ ফেলে গেছে যাতে আপনার নাম লেখা আছে। সাবধানে কেজি, যদি বোম হয় তো। She's got a point here. এত টাকা? হ্যালো, এটা 10 আর তোমার কেস তুলে নেবার পর পাবে। কে বলছেন আপনি? আগে আমারটা শোনো, ওই বাচ্চাটার জেল হতে দাও, কেস তুলে নাও, তা না হলে এত বড় ঝামেলা হবে যে সামলাতে পারবে না। কেডি পাঠক। অজ্ঞাতনামা দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে এটা বললেন যে এই কেসটার মধ্যে একটা বড় ব্যাপার রয়েছে। আর দ্বিতীয় বিষয়, এবার তো আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই কেসটা আমি একেবারেই ছাড়ব না। তৃতীয় বিষয়, এই যে ঘুষ পাঠিয়েছেন আপনি আমাকে 10 লক্ষ টাকা, এটা কি আপনি স্বয়ং নিতে আসবেন আমার দপ্তরে নাকি আমি নিয়ে যাব আপনার কাছে? হ্যালো হ্যালো। অদ্ভুত লোকজন স্যার, এখানে তো সব উল্টো পাল্টা। লোকজন প্রথমে পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে, আর যদি আপনি না বলেন তাহলে গুলি মারে। এখানে প্রথমে গুলি চালালো, তারপরে ঘুষ দিচ্ছে। উল্টো ধান্দা যারা করে তাদের নীতি, উদ্দেশ্য আর কাজ সবকিছু উল্টোই হয়। হ্যাঁ, বিহার থেকে 30, হায়দ্রাবাদ থেকে 13, আর সাতারা থেকে 8। যোগ করলে কত হয়? 51 তো? হ্যাঁ। না, এই সানডে পাঠাস না, এখন মামলা গরম আছে। দাঁড়া, কিন্তু অ্যাডভান্স আমি এখনই পাঠাচ্ছি যাতে মাল রেডি থাকে। ঠিক, চল রাখি। রেডি?
ঢোলকের ঠিকানা পেয়ে গেছি। কি? এখন ওর কাছে পুলিশ পৌঁছে যাওয়ার আগেই ওকে ওপরে পৌঁছে দিতে হবে। শঙ্কর 212 কোথায়? ওর তো জেল হয়ে গেছে জব্বার সেটের মার্ডার কেসে। কি? কিন্তু টেনশন নিস না, ওই যে বিখ্যাত উকিল আছে না মিস্টার কেডি পাঠক, বাঁচিয়ে নেবে ওকে। কেডি পাঠক? কেডি স্যার, গাড়ির নম্বরটা ট্রেস হয়ে গেছে। গাড়ি সন্দীপ ভট্টের নামে আছে। হ্যাঁ স্যার, ইন্সপেক্টর দাফাকে আমি বলে দিয়েছি, কিন্তু স্যার ঢোলকের ব্যাপারে কিছু জানা যায়নি। আমি সমস্ত ঠিকানা ট্রাই করে নিয়েছি। ওকে স্যার। $12:30 ঢোলক। ঢোলক? কেডি স্যার? না, আমি বরুণ, ওনার অ্যাসিস্ট্যান্ট। আমি এতদিন কোথায় ছিলে তুমি? বলছি সব বলছি। ঢোলক বলো, এতদিন কোথায় ছিলে তুমি? বলছি, অনেক বড় খেলা। 212কে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে? কি করে? কিছুদিন আগে মার্ডার হয়েছিল, কাগজেও বেরিয়েছিল। কোন মডেল ছিল। হ্যাঁ, মনদীপ কোহলি। তুমি ওকে চেনো? না, কিন্তু জব্বার সেট আর ওর মধ্যে একটা কানেকশন আছে। কানেকশন? কিরকম কানেকশন? কি কানেকশন? এটাই যে ঢোলক, তো বরুণ, যখন এই ছেলেটা তোমার কাছে আসে ওই সময় তুমি অফিসে একাই ছিলে? হ্যাঁ, আমি অফিসে একাই ছিলাম, আর ঢোলক এখানে বসেছিল, আর ওখান থেকে কেউ ওকে গুলি করলো আর পালিয়ে গেল। নিজের রাইফেল ফেলে? এটা কি করে হতে পারে বরুণ? যে কোনো খুনি খুন করার পর নিজের অস্ত্র সেখানে ছেড়ে পালিয়ে যায়। আর এই ব্যাগ আর এই টাকা? ভাই দাবি আমি পুরো গল্পটা তোকে আগেই বলে রেখেছি। এক মিনিটে, তুই কোনোভাবে বরুণকে সন্দেহ করছিস না তো? সন্দেহ করাই আমার কাজ, কেডি। এবার তুমি বলো, বরুণ আর ঢোলক এই অফিসে শুধু দুজনেই ছিল, আর এই রাইফেল দিয়েই ঢোলক খুন হয়, আর এই রাইফেল বরুণের হাতে পাওয়া যায়। তাহলে আমি কি বুঝবো? ইন্সপেক্টর দাবে, এটা তুমি কি বলছো? কেডি স্যার, আপনি... বরুণ, তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে, প্লিজ। কিন্তু কেডি স্যার... ডোন্ট ওয়ারি বরুণ, ওকে ওর ডিউটি করতে দে, যাও। কেডি স্যার, একটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছি। কি? ঢোলক বলছিল যে মনদীপ আর জব্বালের খুনের মধ্যে একটা কানেকশন আছে। কিরকম কানেকশন? স্যার, ও কিছু বলার আগে গুলি মেরে দিল। দেবে, তুই বলছিলি না যে সন্দেহ করা তোর কাজ? আরো একটা কাজ দিচ্ছি তোকে। একটা গাড়ি থেকে কেউ বরুণের উপর গুলি চালিয়েছিল। হ্যাঁ দাবু। MH02 AJ3959, কোন সঞ্জয় ভট্টের গাড়ি। কে কথা বলতে যাবে ওর সঙ্গে? তুই না আমি? আমি জিজ্ঞেস করছি। যা বরুণ। কেডি স্যার, I'll take care of him. চলো। ইয়নার ঢোলককে হত্যা আমার সহায়ক বরুণ নয়, বরং সেই ব্যক্তি করেছে যে আগেই সুপার মডেল মনদীপ কোহলিকে মেরেছে, আর তারপর জব্বার খানকে। সেটার প্রমাণ এটা, ইয়নার। আমি আমার অফিসের বাইরে 11 নম্বর জুতোর একটা চিহ্ন পেয়েছি, আর আমার অফিসে এই মাপের জুতো কেউ পরে না।
এটা স্পষ্ট ইওর অনার, যে ব্যক্তির জুতোর মাপ 11 নম্বর হবে তার উচ্চতাও 6 ফুটের থেকে বেশি হবে। আর ওর মাথাতে চামেলির তেল, সরি আপনার ফেভারিট আমলকির তেল। মিস্টার পাঠক, আপনার এই রহস্যময় ব্যক্তিকে অ্যাকচুয়ালি সান্টা ক্লজের মতো মনে হচ্ছে। আপনার সব সমস্যার সমাধান হয়ে আসছে। একটা কথা বলুন, যে আপনি এই মন গড়া খুনির সাহায্যে আর কতজনকে বাঁচাবেন? মিস বোস, এই সান্টা ক্লসই আশ্রয় অনাথাশ্রমের বাইরে আমার সহায়ক বরুণের ওপর গুলি চালিয়েছিল। কে বলেছে? বরুণ? বরুণ তো আমাদের এটাও বলেছে যে ঢোলক মরার আগে মনদীপ কোহলি আর জব্বার খানের মৃত্যুর মধ্যে সম্পর্কের কথাও বলে গেছে। আমরা কেন শুনবো না আপনার না, সিস্টেমের মানতে হবে না, আপনি মানবেন না। বরুণের কথা আপনি নাই বা মানলেন, আমার বিশ্বাস রয়েছে যে ইন্সপেক্টর দাবের কথা আপনি অবশ্যই মানবেন। স্যার, কেডি আমাকে কোনো একটা গাড়ির নাম্বার দিয়েছিল, কোনো সঞ্জয় ভাটের গাড়ির। কেডির মধ্যে ওই গাড়ি থেকেই বরুণের ওপর গুলি চালানো হয়েছিল। স্যার, আমি সঞ্জয় ভাটকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, কারণ উনি গোয়াতে ছিলেন। কিন্তু আজ সকালেই গোয়া পুলিশের সাহায্যে ওনাকে এখানে আনা হয়েছে। ফ্যান্টাস্টিক, ধন্যবাদ ইন্সপেক্টর দাবে। আপনি দেখা করেছেন মিস্টার ভাটের সঙ্গে? আগে হ্যাঁ। কতটা উচ্চতা ওনার? 6 ফুট 3 ইঞ্চি। উনি কি চুলে? হ্যাঁ, আমলকির তেল লাগান। আর জুতোর সাইজ? জুতোর সাইজ হলো 11। কিন্তু স্যার, আমার মতে এই লোকটির এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি নিজেই দেখে নিন। মিস্টার পাঠক, ইনি হলেন আপনার শার্প শুটার, যিনি 3 জনকে ঠান্ডা মাথায় খুন করেছেন। আ ফিজিক্যালি চ্যালেঞ্জড ম্যান। স্যার, আপনি কি আমায় বলবেন যে আমাকে কেন এখানে ডাকা হয়েছে? আমি একজন বিজনেসম্যান আর গোয়াতে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করছিলাম। কবে থেকে আপনি এই অবস্থায় রয়েছেন? আগে 2006 থেকে। আসলে পুনা যাওয়ার সময় আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ভেতরে আমার এই দুটো পা নষ্ট হয়ে যায়। আর গত 5 বছর ধরে আমার এই দুটো পায়ের ফিজিওথেরাপি চলছে, যাতে আমি নিজের পায়ে চলতে পারি। চলা তো দূরের কথা, আমি তো হুইল চেয়ার থেকে সোজা দাঁড়াতেই পারি না। এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? আগে হ্যাঁ, এখানে আমার মেডিকেল রিপোর্টস আছে। এর থেকেই আপনারা আমার অবস্থা জানতে পারবেন। এমআরআই রিপোর্টস, এক্স-রে রিপোর্টস, হসপিটাল বিলস, ডায়াগনোসিস, এত সব কিছু। ও মাই গড, মিস্টার ভাট বিগত 5 বছর ধরে এই চেয়ারের ওপর নির্ভরশীল। মিস্টার ভাট, আপনার লক্ষ্য কেমন? লক্ষ্য? হ্যাঁ। ম্যাডাম, আমি একজন বিজনেসম্যান, কোনো প্রফেশনাল কিলার বা শার্প শুটার নই, যার সঙ্গে আপনি লক্ষ্যের ব্যাপারে কথা বলছেন। তো অবভিয়াসলি তাহলে এই রাইফেলও আপনার নয়? ম্যাডাম, আপনারা কি আমাকে এখানে ডেকেছেন আমাকে বেইজ্জত করবার জন্য? স্যার, আপনারা কি বলবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, প্রবলেমটা কি আপনাদের? আপনি বলুন মিস্টার ভাট যে 29শে জানুয়ারি আশ্রয় অনাথাশ্রমের বাইরে আপনার গাড়ি ছিল কি ছিল না? 29শে জানুয়ারি স্যার, আশ্রা অনাথালয়ের সামনে একটা মন্দির আছে, যেখানে আমি দর্শনের জন্য মাঝে মধ্যেই যাই। এটা হতে পারে যে 29 তারিখ দিনটাতেও আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম। মিস্টার পাঠক, বরুণ কি এনাকে গাড়ি থেকে গুলি চালাতে দেখেছে? অবভিয়াসলি নট।
আপনি কি করছেন মিস্টার পাঠক? আপনি এইভাবে তাকালে একজন বিকলাঙ্গ ব্যক্তি তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াবেন না। ইওর অনার, এখানে এনার উপস্থিতিটাই আসলে একটা বড় ভুল। ইওর অনার, সেই উচ্চতা, জুতোর সেই মাপ, মাথায় ওই তেল, এই সব কিছুই কি কাকতালীয়? মিস্টার পাঠক, যেটা হচ্ছে সেটা আপনার সামনেই হচ্ছে। আপনি এনাকে মিথ্যে প্রমাণিত করতে চাইছেন এই মেডিকেল রিপোর্টগুলো অস্বীকার করে। মিস্টার ভাট, উই আর সরি যে আপনাকে এখানে আসতে হয়েছে। আপনি যেতে পারেন। আগে ইওর অনার। কেডি, ওনাকে এখানে ডেকে এনে তুমি ঠিক করনি। সাহেব, ঢোলককে কেন মারলো? একটাই ভাই ছিল, সেও গেল। ঢোলককে মারলো কেননা ও কোনো গভীর রহস্য জানতো। তোর সঙ্গে ঢোলক কখনো কি মনদীপ কোহলির বিষয়ে কোনো কথা বলেছিল? না তো, এই নামটা তো আমি প্রথমবার শুনছি, আমি জানি না। আচ্ছা আচ্ছা, শোন, তুই যখন এখান থেকে বাইরে বেরবি না, একসঙ্গে বসে তোর জন্য কোনো একটা ভালো নাম বার করব। 212 এটা কি নাম? হ্যাঁ, আমার নামটা তো তবুও বোঝা যায়, আপনারটা বোঝাও যায় না। কেডি, এই কেডির মানেটা কি বলো তো? এখন এই প্রশ্নটা তো গোটা বিশ্বের লোকজন করছে, বলবো সবাইকে একদিন। দিস ইজ সো শকিং। কাল রাতে তো আমার ঘুমই আসছিল না। ঢোলকের খুন আর ওর দোষ আপনার অ্যাসিস্ট্যান্টের ওপর। কি বলবো, কখনো কখনো মনে হয় যেন এই পৃথিবীতে ন্যায় বিচারই নেই। না, ন্যায় বিচার তো আছেই, আর ন্যায় বিচার দেওয়ানোই আমার কাজ। মনদীপ কোহলিকে জানতেন আপনি? আজ্ঞে না, শুধু নিউজ পেপারে ওনার মৃত্যুর খবর দেখেছি। কোনো সুপার মডেল হবে মনে হ্যাঁ, হয়। সুপার মডেল ছিল। আর কিছু তার সম্বন্ধে? আজ্ঞে না। এই ঢোলক আপনার কাছে কখনো কোনো রহস্যের কথা বলেছিল? কোনো কথা যেটা ও লুকিয়ে রেখেছিল? আজ্ঞে না, শুধু একবারও আমাকে বলেছিল যে জব্বারের ওখানে কোনো একটা লোক কাজ করে। রেড্ডি? হ্যাঁ হ্যাঁ, Right. রেড্ডি। আর ওকে দুবাই নিয়ে গিয়ে চাকরি দিতে চায় কমিশন নিয়ে, আর জব্বারকে কিছু না জানিয়েই। আর কিছু নাকি এতটাই শুধু? আগে হ্যাঁ, এটুকুই। যদি আমার আর কিছু মনে পড়ে তো আমি আপনার সাথে যোগাযোগ করছি। ঢোলককে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু 212 যেন কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আংটিটা খুব সুন্দর পরেছেন আপনি। থ্যাংক ইউ। সরি কেডি স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি ওই এখানে অনাথ আশ্রমের এই ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে এসেছি। সরি ভাই, তোর জিনিসগুলো পড়ে গেল। তুই এখানে কি করছিস? এই অনাথ আশ্রমটা আমি আর আমার মা চালাই। যখন মা এখানে থাকে না, তখন এটার দেখাশোনা আমিই করি। এটা কোনো নতুন কোম্পানির ফোন নাকি রে? আগে এটা এই কোম্পানিটা আমাদের স্টাফেদের জন্য এটা দিয়েছে, আর একটা ফ্রি স্যাম্পেলও দিয়েছিল। আচ্ছা, তো ফ্রি স্যাম্পেলটা কাকে দিয়েছিস তুই? ওই আমাদের ওয়ার্ডেন মৌলিকে। কেন? শোন, একটা কাজ করে দিবি আমার? হ্যাঁ স্যার, কেন না? আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার জন্য সব পারবো। বলুন কি করতে হবে? হ্যাঁ মৌলি দেবী, তো আরে বাহ, আপনার এই আংটিটা তো বেশ ভালো, খুব সুন্দর। দেখি, আসল হিরে, খুব দামে নিশ্চয়ই। ক্ষমা চাইছে জিজ্ঞেস করার জন্য, কত দামের হবে এটা? আগে এটা আমি উপহার পেয়েছিলাম, আমার এটার দাম জানা নেই। আচ্ছা,
যতদূর আমার জ্ঞান এটা হবে 3 থেকে 3.5 লাখ টাকার মতো। বলতেই হবে যে আপনার স্বামী আপনার ওপর বেশ দয়ালু বটে। আগে আমার বিয়ে হয়নি এখনো। মৌলিদেবী, আজকাল কিছু মনে থাকে না আমার, জানেন তো, একদম ঠিক মতো। ক্ষমা চাইছি। আপনার রেকর্ড অনুসারে এটাই ছিল যে আপনার বিয়ে হয়নি। তো তাহলে আপনার যেই বাগদত্তা রয়েছেন তিনি আগে কি হলো, আপনি বাগদান হয়নি আপনার? তো যেই হোক না কেন, আপনার যিনি বাগদত্তা হবেন বা সাম্প্রতিককালে আপনার যে বন্ধু রয়েছেন বা যে আপনার বয়ফ্রেন্ড, উনি বয়ফ্রেন্ড নেই। তো মৌলিদেবী, কে এরকম রয়েছেন আপনার শুভাকাঙ্ক্ষী যিনি এত দামি একটা উপহার আপনাকে এমনি দিয়ে দিলেন? অবজেকশন। মিস্টার পাঠক মিস বলির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন, যেটার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইওর অনার, আমি ইনার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, ইনার ব্যবসায়িক জীবন নিয়ে কথা বলছি। আর আমার প্রশ্নটার এই কেসের সঙ্গে খুবই গভীর সম্পর্ক রয়েছে। সাস্টেন্ড। মিস মৌলি, আপনি মিস্টার পাঠকের প্রশ্নের উত্তর দিন। এই আংটি আপনাকে কে দিয়েছে? স্যার, আমাকে এই আংটি আমার লন্ডনের সবিতা আন্টি দিয়েছেন। উনি খুব বড় লোক, আমাকে মেয়ের মতন মানেন। বাহ বাহ, লন্ডন থেকে গিফট এসেছে, তো এটা মেড ইন লন্ডন হবে নিশ্চয়ই। আগে না, উনি গত বছর ইন্ডিয়াতে এসেছিলেন, আর তখনই আমরা এই আংটি নিতে গিয়েছিলাম। আই সি। কিন্তু মৌলিদেবী, গত বছর ইভেনের পোস্টিং অনুসারে আপনি তো পুরো বছরভর চীনে ছিলেন। আপনি এবার এটা ভাবছেন নিশ্চয়ই যে আমি আপনার সম্বন্ধে এত কিছু জানলাম ঠিক কি করে। আপনার বন্ধু নীরজ মহেন্দ্র বাবুর সহায়তায়। আর ইনার সহায়তায় এটাও আমি জানতে পেরেছি যে এই যে টি শার্টটা আপনার ড্রাইভারের ঘরের মধ্যে পাওয়া গিয়েছে, এই টি শার্টটা আসলে হলো গিয়ে ঢোলকের। তার মানে এটা দাঁড়ায় যে ঢোলক লুকিয়ে ছিল আপনার কাছে, কিন্তু আপনি কাউকেই এই বিষয়টা বলেননি। কেন বলেননি আপনি? বাবুলাল, ওই ছেলেটা ঢোলক, যাকে আমি তোমার কাছে লুকিয়ে রেখেছি, ওকে কোথাও যেতে দেবে না যতক্ষণ আমি না বলবো। বুঝে গিয়েছি আমি। মনে হয় আপনার কথাবার্তা বলার এই মুহূর্তে মুড নেই। চলুন এটা বলুন, ব্লাড ডায়মন্ড, আপনি কি এই শব্দ দুটো কখনো শুনেছিলেন? হ্যাঁ, আফ্রিকাতে যে হিরে পাওয়া যায়, যাকে পাওয়ার জন্য অনেক লোকের প্রাণ যায়, কিন্তু এই হিরে সার্টিফাইড। এটা বৈধ, এটা এর রসিদও নিশ্চয়ই রয়েছে আপনার কাছে। এই রসিদটা কি আমাদের এই বিশ্বাসটা দিতে পারে মৌলিদেবী যে এর পেছনে কারোর কোনো রকম হত্যা হয়নি, কারোর কোনো রকম রক্ত বয়নি? মৌলিদেবী, এই দৃষ্টিকোণ বিষয়টাও খুবই বিচিত্র একটা বিষয়। যারা দেখছে তাদের আপনার এই আঙুলে এই চমকানো জমকালো হীরের আংটিটা নজরে আসে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আপনার কাঁধের ওপর একটা 17 বছর বয়সী বাচ্চার মৃত্যুর বোঝা নজরে আসছে আমার। ঢোলক মৌলিদেবী, যে নিজের 17 বছর বয়সে 3.5 লাখ তো কি 3,500ও দেখেনি, আর দুর্ভাগ্যবশত এখন দেখতেও পাবে না ও। কি হলো মৌলিদেবী, কাঁদছেন কেন আপনি? না, ওই চোখে কিছু নোংরা পড়েছে। ঢোলককে তো বাঁচানো গেল না, কিন্তু এখন 212 যেন কিছু না হয়। ঢোলককে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু 212 যেন কিছু না হয়। আপনারই কথা এটা। মৌলিদেবী, আপনার চোখে এই যে জল রয়েছে এখন, সম্ভবত মিথ্যেকে গলিয়ে দিয়ে সত্যের রূপদান করতে পারে।
চেষ্টা তো করুন সত্যি কথা বলার, প্লিজ। গজানন পাওলে, লোকে জানে এ লোহার ব্যবসা করে, কিন্তু বাস্তবে এ বাচ্চাদের ব্যবসা করে। বিভিন্ন শহর থেকে বাচ্চাদের নিয়ে আসে, ওদের মাফিয়া, ডন, জব্বারের মতো লোকেদের কাছে বিক্রি করে। ওদের দিয়ে চুরি করায়, ভিক্ষে করায়। তার মানে হলো এই আংটিটা আপনার ভেট নয়, কোনো রকম উপহার নয়, পাওনা দেওয়া হয়েছিল। পাওলে বাবু দিয়েছিলেন আপনাকে কোনো একটা কাজ করে দেওয়ার জন্য। আগে হ্যাঁ, আপনাকে হুমকি দেওয়ার জন্য। হ্যালো, এটা 10 আর তোমার কেস তুলে নেবার পর পাবে। আর ঢোলকের হদিস দেওয়ার জন্য। ও তো আমার কাছে এসেছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমি। টিচার দিদি, জব্বার সাহেবকে কেউ খুন করে দিয়েছে। কি? আর যেহেতু ওনার ঘর থেকে আমি চুরি করেছিলাম, পুলিশ তো আমাকেই ধরবে দিদি। আমার কথা লুকিয়ে রাখো, প্লিজ লুকিয়ে রাখো দিদি। ঢোলক, তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে আমাদের ড্রাইভার বাবুলালের বাড়িতে লুকিয়ে রাখবো। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না প্লিজ। আমি 3.5 লাখ টাকার আংটির জন্য ওর সাথে বিশ্বাসঘাতকতা করি, কিন্তু যতক্ষণে আমি ঢোলককে পাওলের হাতে তুলে দিতাম, ও ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আই সি। আর জব্বার খানের মৃত্যুতে কি হাত রয়েছে আপনার? ওই ব্যাপারে আমি কিছুই জানি না, আর না আমি ওই মনদীপ কুলের মৃত্যুর ব্যাপারে কিছু জানি। কিছু তো জানেন নিশ্চয়ই। আমি এই খুনের ব্যাপারে কিছুই জানি না, আর না আমি ঢোলকের খুনের ব্যাপারে কিছুই জানি। মৌলি দেবী, ঢোলকের ওপর গুলি হয়তো আপনি চালাননি, কিন্তু ওকে লক্ষ্য তো আপনিই বানিয়েছিলেন। স্যার, এই মেয়েটি আমাকে ফাঁসাতে চায় স্যার, কারণ এর অনাথ আশ্রমের জমিতে আমি আমার লোহার কারখানা করতে চেয়েছিলাম। আমাকে ভিলেন ভাবে স্যার। আমি একজন সম্মানীয় লোক স্যার, দেখে কি মনে হয় বাচ্চাদের নিয়ে ব্যবসা করি? আর তাই যদি হয়তো প্রমাণ করে দেখান না। দেখুন পাওলে বাবু, এতটা তো প্রমাণিত হয়েই গিয়েছে যে আপনি ওনাকে ওই হীরের আংটিটা কোনো পাওনা হিসেবে দিয়েছিলেন, আপনার কোনো কাজ করে দেওয়ার জন্য। কি করে প্রমাণ হলো স্যার এই মিথ্যেবাদীর বলাতে? এইটুকু আইন তো আমিও জানি স্যার, যে একটা লোকের সাক্ষীর ওপর কাউকে দোষী প্রমাণ করা যায় না। ইনি একদম ঠিক বলছেন মিস্টার পাঠক। যদি আপনার মনে হয় যে মিস্টার পাউলির সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক আছে, তাহলে আপনি যোগ্য প্রমাণ নিয়ে আসুন। আর যতক্ষণ সেটা না হচ্ছে, ততক্ষণ পুলিশ শুধু এনার ব্যাপারে তদন্ত করতে পারে, এনাকে গ্রেপ্তার করতে পারে না। আর যতক্ষণ সেটা না হচ্ছে, ততক্ষণ সন্দেহের তীর আপনার প্রিয় 212-এর ওপরেই টিকে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক গড আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। ইন্সপেক্টর দাবে তো অন্য কিছু ভাবছিল। হ্যাঁ, কিন্তু যতক্ষণ না এই কেসটা শেষ হয়ে যায়, যতক্ষণ না আসল হত্যাকারী ধরা পড়ে, তোকে সাবধানে থাকতে হবে, কেননা পুলিশ তোকে সন্দেহের পরিধির বাইরে যেতে দেবে না। এখানে বেশ কিছু প্রশ্ন এমন রয়েছে যার উত্তর এখনো পাওয়া যায়নি। ঢোলক কি এমন জানতো যে যেই কারণে ওকে মেরে ফেলা হলো? আর ওই 6 ফুট 3 ইঞ্চির ব্যক্তি হু ক্যান ইট বি, কে হতে পারে? এই সব কিছুর পেছনে একজনই আছে, পাভলে। আর এমন তো কোনো সূত্রও পাওয়া যায়নি, এমন তো কোনো প্রমাণও নেই যার ভিত্তিতে ওর উপর আমি ইঙ্গিত করি। একটা প্রমাণ আছে স্যার, রেড্ডি। বস্তির বাইরে আমি পাভলেকে রেড্ডির সঙ্গে কথা বলতে দেখেছিলাম। রেড্ডিকে চাপ দিতে পারলে আমরা পাভলের কাছে পৌঁছতে পারবো, আর পাভলের থেকে আসল খুনির কাছে। আর স্যার, আমার মনে হয় আসল খুনি রেড্ডি।
কারণ এই কেসে একমাত্র ওই আছে যে 6 ফুটের ওপর। তুই একটা কাজ কর, রেড্ডির সঙ্গে দেখা কর, কিন্তু অন্য পদ্ধতিতে। আমি বুঝিয়ে বলছি। কোথাও যাচ্ছ রেড্ডি? তুমি সরো এখান থেকে। ওই দিন অফিসে তুমিই ছিলে না? তুমিই ঢোলককে মেরেছো। এই পাগল হয়ে গেছিস নাকি? টাকা ঘড়ি এগুলো তো সেগুলোই যেগুলো 212 আর ঢোলক জব্বারে থেকে চুরি করেছিল। তোমার কাছে কি করে? এই সর। এর মানে তুমি টাকা পয়সার জন্য জব্বারকে মেরেছো? এই আমি মারিনি বাবা, এখন সর এখান থেকে, নয়তো পাউল এসে আমাদের দুজনকেই মেরে পাউলের দেবে। সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, সবকিছু তুই করেছিস। হ্যাঁ, পাউলের এর সাথে কোনো সম্পর্ক নেই। আরে বেটা, বাবা আমাদের বাবা। আরে আমরা তো হলাম চুনোপুটি, আসল খেলোয়াড়টা হলো ও। ইন্সপেক্টর দাবে, শুনলে তুমি? হ্যাঁ শুনেছি। স্যার আমি তো ওকে ভয় দেখানোর জন্য পাউলের কথা বলছিলাম। পাউলের এর সাথে কোনো কানেকশন নেই। কানেকশন তো তোরও নেই রেড্ডি এই কেসের সাথে, কেননা তোর সমস্ত কানেকশন কেটে ওপরওয়ালার সঙ্গে জুড়ে দেব। আগে বল প্রথম গুলি, বুকে মারবো না পেটে? আমাকে মারবে না স্যার। পিঠে মার, যাতে বলতে পারে যে পুলিশের থেকে পালাতে গিয়ে পিঠে গুলি লেগেছে। ভাই বুকে মারলে নিজে ফেসে যাবে। তাহলে একটা কাজ করি না, প্রথম গুলিটা হাঁটুতে মারি আর দ্বিতীয়টা পেটে, যাতে সবাই মনে করে যে ওকে একটা চান্স দিয়েছে। আমাকে মারবে না। সুপার আইডিয়া, মেরে দাও গুলি। আরে কিন্তু বাঁ দিকে না ডান দিকে? সেটা ওকে জিজ্ঞেস করি, ও আর কি মনে রাখবে। বল, লেফট না রাইট? না না না, আমাকে মারবে না। আরে তাড়াতাড়ি বল, আমার কাছে সময় নেই। সত্যি না মিথ্যে, লেফট না রাইট? সত্যি বলছি। পাউলে আর জব্বারের মধ্যে সমস্ত রেকর্ড আমি দেখিয়ে দেবো, তাও আবার লিখিত। সরকারি সাক্ষী হয়ে যাবো স্যার। আমি সত্যি বলছি স্যার। অদ্ভুত ব্যাপার রেড্ডি সাহেব, জব্বার আর পাউলের এই ব্যবসার হিসেব তো যে কোনো বহুজাতিক সংস্থার হিসেবের থেকেও বেশি পরিষ্কার। কোন দিনে কটা বাচ্চা পাঠানো হলো, কটা বাচ্চা পৌঁছলো, কোন বাচ্চার জন্য কত টাকা দেওয়া হলো, আর ওই বাচ্চাকে কোথায় পাঠানো হয়েছে, সবকিছু লেখা আছে এখানে। ইওর অনার, কোটি কোটি টাকার সর্বনাশা, অবৈধ ব্যবসা। পুলিশ শুধুমাত্র এই ডায়েরিটার সহায়তায় বেশ কিছু বাচ্চার প্রাণ বাঁচাতে পারে। মিস্টার রেড্ডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওই রেড্ডি সাহেব, এটা তো বলুন যে ওই ঘড়িটা চুরি করে আপনি পালাচ্ছিলেন, সেই ঘড়িটা ও আগে ঢোলক জব্বর ভাই থেকে চুরি করেছিল, আর তারপর আমি ঢোলকের থেকে। আর জব্বার ভাইয়ের মৃত্যুর পর জলের গ্লাস লুকিয়ে আমি 212কে ফাঁসিয়েছি, যাতে আমি এই মামলার থেকে ক্লিয়ার থাকি। তো রেড্ডি সাহেব, আপনি প্রথমে জব্বারকে হত্যা করলেন আর তারপর চুরি করলেন, এরকম? না সাহেব, আমি জব্বার ভাইকে মারিনি সাহেব। ওই ধান্দার আগে ও খুবই ডেঞ্জার লোক ছিল সাহেব, অনেক বড় শুটার ছিল সাহেব। আমি কি করে ওর সাথে ঝামেলা করবো স্যার? তো ঢোলককে মেরেছেন আপনি? না, ওকেও না। মানছি যে আমি অনেক খারাপ কাজ করেছি সাহেব, কিন্তু আজ পর্যন্ত কাউকে খুন করিনি। তা না হলে সরকারি সাক্ষী কেন হব? আর এমনিতেই জব্বার ভাই যখন খুন হয়েছিল, আমি তো তখন পানের দোকানে বসেছিলাম, অর্ধেক এলাকার লোক আমাকে দেখেছিল সাহেব। তাই তো রেড্ডি সাহেবের ওপরে পুলিশ কোনো তদন্ত করেনি। ইয়নার, এগুলো হলো এলাকার লোকেদের সাইন স্টেটমেন্ট, যাতে ক্লিয়ারলি স্টেটেড রয়েছে যে সময় জব্বার খানের উপর মারণাত্মক আক্রমণ হচ্ছিল, তখন রেড্ডি পানের দোকানে পান তৈরি করাচ্ছিলেন। এর অর্থ মিস্টার পাঠক, সন্দেহের তীর এখনো আপনার প্রিয় 212-র ওপরেই টিকে রয়েছে। কি করা যায় এবার রেড্ডি সাহেব? চলুন উনাকেই জিজ্ঞাসাবাদ করা যাক, যিনি গত শুনানিতে আমাদের আইন শেখাচ্ছিলেন। একজন সাক্ষ্যের বয়ানের মাধ্যমে কিছুই প্রমাণিত হয় না, প্রমাণ করতে হলে প্রমাণ নিয়ে আসো। পাউল সাহেব, এখন দুর্ভাগ্যবশত আপনার বিরুদ্ধে একটা প্রমাণ নেই, অনেকগুলো প্রমাণ রয়েছে। পেশ করব নাকি আপনি বলবেন স্বয়ং? মাউলি দেবীর বয়ান নিখাদ স্যার, একদম সত্যি।
আমার আসল ব্যবসা বাচ্চাদের স্মাগলিং করা স্যার। জব্বারকে বাচ্চা আমি বিক্রি করতাম স্যার, আর মাউলি দেবীকে দিয়ে আপনাকে কেস ছাড়ার জন্য টাকা আমি পাঠিয়েছিলাম স্যার। মাউলি দেবীকে রিং আমি দিয়েছিলাম স্যার। যাতে উনি ঢোলককে আমার কাছে পাঠিয়ে দেয়। ঢোলককে কেন মারতে চাইছিলেন আপনি? কারণ জব্বারের আগে 4 বছর ধরে ঢোলক আমার সঙ্গে কাজ করতো স্যার। আমার ব্যবসার ব্যাপারে সবকিছু জানতো। কি করে আমি ওকে ছেড়ে দিতাম স্যার? হ্যাঁ, আমি ওকে মারতে চেয়েছিলাম, এর আগেই যে আমি ওর কাছে পৌঁছাতাম ও পালিয়ে যায় স্যার। তাহলে তো আপনি আমার সহায়ক বরুণের ওপর গুলিটাও নিশ্চয়ই চালাননি। দিব্যি করছি স্যার, আমি কাউকে মারিনি স্যার, না ঢোলককে না জব্বারকে। জব্বর তো আমার খুব প্রিয় লোক ছিল, তাকে মেরে আমি আমার লোকসান কেন করব? উল্টে যেদিন থেকে জব্বর মরে গেছে আমার তো সর্বনাশ হয়ে গেছে। হি হ্যাজ গট এ পয়েন্ট মিস্টার পাঠক। জব্বার মারা গেলেন আর এই মৃত্যুর ফলে পাউলের এই পুরো র্যাকেটটা এক্সপোজড হলো। তো অবভিয়াসলি পাউলে জব্বারকে মারেননি, না তো মলি মেরেছেন না রেড্ডি। আপনি যতই ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করুন না কেন, কিন্তু আলটিমেটলি বলকে গিয়ে তো স্টাম্পসই লাগতে হবে। অর্থাৎ আপনার এই কেস ক্লিন বোল্ড হতে চলেছে। আপনার মক্কেল 212 থেকে না তো খুনের আরোপ সরেছে আর নাই সরবে। একটা শেষ প্রশ্ন, কি তেল লাগান আপনি আপনার মাথায়? তেল? তেল কি তেল লাগান আপনি মাথায়? টেনশন নিও না সাহেব, 3 Idiots পিকচার দেখেছো তো? এরকম করতে থাকবে, এরকম। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তুই তো বেশ ফিল্মি আছিস রে। হ্যাঁ, এইসব সিনেমায় হয়ে থাকে, বাস্তবে নয়। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এই কেসটার ব্যাপারে আমি যতই ভাবছি ততই আমার মাথাটা তোর নামের মতো 212 দিকে ঘুরপাক খাচ্ছে। সবখান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে। আর একটা কথা বল, এরকমটা নয় তো যে ঢোলকে মেরেছে ওই জব্বারকে? না সাহেব, ঢোলক কিছু করেনি, কিন্তু আমিও কিছু করিনি। হ্যাঁ, তুমিও কিছু করো না। ছেড়ে দাও এই কেসটা। ছেড়ে দেবো এই কেসটা? হ্যাঁ। আর তারপর যে তুই কেস খেয়ে যাবি সেটার? হ্যাঁ, খুব বেশি হলে কি হবে, আমি জেলে যাব না, চলবে। এখানে কমসে কম মাথার উপর ছাদ আর দুটো রুটি ফিক্স, তাই না? বাকি জীবনটা এখানেই কাটাবো। এরকমটা কখনোই ভাবিস না 212। এরকম যদি ভাবতে শুরু করিস না তোরা, তাহলে দেশটা বাঁচতে বাঁচতে মরে যাবে। আর তাছাড়াও এই দেশের অবস্থাটা এই মুহূর্তে খুব ভালো নেইও। আর তুই দেখিস, শুধুমাত্র তুই আদালত থেকে সসম্মানে রেহাই পাবি না, বরং একদিন এই সমাজ যে তোকে এই সময় তাদের গর্বের কাছে একটা কলঙ্ক বলে মনে করছে, একদিন এই সমাজ তোর কৃতকর্মের জন্য তোকে মেডেল দেবে। কি অবস্থা! তোর ভাগ্য ঠিক করবো আমি, তার আগে তোকে একটা নতুন জুতো কিনে এনে দিতে হবে। এটা কি আঙুলটা বেরিয়ে আছে এখানে? এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার? যেতে যেতে জুতোটাও যেতে বসেছে। মিসেস বিলমোরিয়া, আরে এই মিসেস বিলমোরিয়া কোথায় গেছে? ইজ এভরিথিং ওকে স্যার? কোন ব্যাপার না, তুই একটা কাজ কর, জজ সাহেবের কাছে একটা আর্জি টাইপ কর, আর 212 এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব ডেটের অ্যাপিল কর। রাইট স্যার, আই উইল ডু ইট রাইট। কিন্তু ব্যাপারটা কি? আরে তুই টাইপটা কর না। আরে বলছি তো, আদালতে গিয়ে। সাধারণত উকিলরা কেসের তারিখ পিছিয়ে দিতে চায় যাতে ওরা আরো সময় পায়। তুমি তো এর উল্টোই করছো। এরকম কেন কেডি? ইওর অনার, ন্যায় বিচারে বিলম্বের মানে হলো ন্যায় বিচারকে খণ্ডন করা। ন্যায় বিচার যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। চলুন, ভালোই হলো। মনে হয় এই কেসের ডিসিশন আজকেই চলে আসবে। অপেক্ষা তো এইটাই রয়েছে আমারও, মিস বোস। আর এই কারণেই ইওর অনার, আদালতের সময় আর নষ্ট না করে আমি আজ শুরুতেই শেষ আর একমাত্র সাক্ষীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। মিস্টার সঞ্জয় ভাট, ইওর অনার। নিয়ে আসুন ওকে।
এটা এটা কেমন অন্যায় মিস্টার পাঠক? আগেরবার মিস্টার ভাটকে দেখে আমরা অলরেডি বিরক্ত করেছি, ওয়াই নাও? এই কথাটা তো একদম ঠিক। ভাট সাহেব, আপনাকে দ্বিতীয়বার আদালতে ডেকে আনলাম, সেই কারণে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে আপনার এখানে থাকাটা অত্যন্ত আবশ্যক। আগে কি বলছিলেন আপনি ওই আপনার ওই গত শুনানিতে যে আপনি নাকি গত 5 বছর ধরে নিজের পায়ে আপনি হাঁটতে পারেন না? হ্যাঁ। আর কিছুটা তত সময় ধরেই আপনি আপনার এই হুইল চেয়ার থেকে খাড়া হননি, কখনো উঠে দাঁড়াননি। আগে এই কথাটা তো আমি আসলে আপনাকে আগের বারই বলেছি, আর হয়তো আমার রিপোর্টগুলো সেই কথাই বলে। কিন্তু এখন প্রবলেমটা কি? প্রবলেম একটা আছে, সমস্যা একটা আছে। সমস্যা হলো এই 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 আপনার আপনার এই জুতো। জুতো? মিস্টার পাঠক, এনার জুতোতে কি আছে? ভাঁজ আছে মিস বোস, ভাঁজ আছে। ইওর অনার, ঠিক যেরকমই আমার জুতোতেও রয়েছে দেখা যাচ্ছে। মিস বোস একটু এখানে আপনি আসুন। আপনি কি বলতে পারেন যে এই জুতোর সামনেটা ভাঁজ কেন পড়ে? যখন কোনো মানুষ বারবার গোড়ালি তুলে চলে তখন। আরো একবার একটু জোরে বলুন না। মিস্টার পাঠক, যখন কোনো লোক গোড়ালি তুলে চলে তখন। কি তুলে চলে? ও মাই গড, চলে। ও যখন মানুষ হেঁটে চলে বেড়ায় তখন তাদের জুতোতে ভাঁজ পড়ে। এটার মানে এই হলো যে সঞ্জয় বাবু আপনি হাঁটতে পারেন। আগে আমি চলতে পারি না। মিথ্যে কথা বলছেন আপনি। আপনি হাঁটতে পারেন, আপনি দৌড়তে পারেন, আপনি হত্যা করতে পারেন। একটা নয়, দুটো নয়, তিনটে হত্যা করতে পারেন আপনি। আর এই রইল আপনার রিপোর্ট। এমআরআই, এক্স-রে, ডায়াগনোসিস, এই সব কটা মিথ্যে। বলুন সব কটা মিথ্যে? মিথ্যে কিনা বলুন। আপনি মিথ্যে বলছেন। এই রিপোর্ট একদম সঠিক আছে। হাঁটতে পারেন না আপনি? আগে হ্যাঁ, আমি চলতে পারি না। আপনি উঠেও দাঁড়াতে পারেন না? হ্যাঁ, পারি না উঠে দাঁড়াতে। কেডি, আই উইল কিল ইউ। ছাড়ো, ছাড়বো না আমি। ছাড়ো আমাকে, ছাড়ো। আই ডোন্ট লিভ ইউ। ছাড়বো না আমি তোকে। ছাড়ো আমাকে। আই উইল কিল ইউ। আগে হ্যাঁ জজ সাহেব, আমি এই বরুণের উপর গুলি চালিয়েছি। আর ওই 3টে খুন, মনদীপ, ঢোলক আর জব্বর, ওটাও আমিই করেছি। তো এখন এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে করার পর আমার মনে একমাত্র একটা শব্দের প্রশ্ন, কেন? জজ সাহেব, আমি কোনো বিজনেসম্যান নই, আমি একজন প্রফেশনাল কিলার। আর টাকার জন্য আমি যে কাউকে খুন করতে পারি, এই কেডিকেও। এই যে হুইল চেয়ারটা দেখছেন, এটাই আমার ঢাল ছিল। আজ থেকে 1 মাস আগে আমাকে মনদীপকে মারার জন্য সুপারি দেওয়া হয়েছিল। আর তার কিছুদিন বাদেই আমাকে দ্বিতীয় সুপারিটা দেওয়া হয়েছিল, জব্বারকে মারবার জন্য। ওই ব্যক্তি আমাকে তৃতীয় সুপারি দিয়েছিল ঢোলককে মারবার জন্য। সঞ্জয় বাবু, আপনাকে সুপারি কেন দেওয়া হয়েছিল এই বিষয়ে বোধহয় আপনার কাছে কোনো রকম খবরাখবর নেই, কিন্তু কে দিয়েছিল সেইটা তো জানেন নিশ্চয়ই। হ্যাঁ জজ সাহেব, আমি তাকে চিনি। তার নাম হলো। আপনি সুপারি যে দিয়েছিল তার নাম বলছেন। তার আগে আমি আদালতকে এই সুপারি দেওয়ার উদ্দেশ্যটা একবার বলে দিতে চাই। ইওর অনার, বরুণের উপর গুলি এ কারণে চালানো হয়েছিল যাতে আমি ভয় পেয়ে এই কেসটা থেকে পিছিয়ে আসি।
ঢোলককে এই কারণে মারা হয়েছে কেননা ও যে সুপারি দিয়েছিল তার সম্বন্ধে কিছু রহস্য জেনে গিয়েছিল, আর এই বিষয়ে জব্বার খানের সঙ্গে কথাও বলেছিল। জব্বারকে এই কারণে মারা হয়েছিল কেননা সবার আগে সর্বপ্রথম মনদীপকে মারার সুপারি জব্বারকে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণবশত জব্বার নাকচ করে দিয়েছিল কেননা ও এই বিষয়টা জানতে পেরে গিয়েছিল যে তাকে মারাটাও জরুরি, এবং সেই কারণে এই তিনজনকেই মারার সুপারি মিস্টার সঞ্জয় ভাটকে দেওয়া হয়েছিল। মিস্টার পাঠক মনদীপকে কেন মারলো? মিস বোস, আপনার সমস্ত প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। হ্যাঁ, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার এই প্রশ্নটার উত্তর মিস্টার নীরজ মহেন্দ্রর কাছে অবশ্যই রয়েছে। কি বলেন মিস্টার মহেন্দ্র? আমার আর মনদীপের এই জন্য ব্রেকআপ হয়েছিল কারণ ও আমার সাথে বিয়ে করতে চাইছিল, আমি না। আর একদিন লুকিয়ে ও অন্য একটা মেয়ের সাথে আমার কম্প্রোমাইজিং ভিডিও বানিয়েছিল, আর ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওই ভিডিওটা যদি বাইরে বেরিয়ে যেত, কেউ দেখে নিত, তাহলে আমার সোশ্যাল ইমেজ একদম খারাপ হয়ে যেত। তো আমি ভয় পেয়ে গিয়ে মনদীপকে মারার প্ল্যান করেছিলাম। তারপর জব্বারের সাথে দেখা করি, কিন্তু ওইখানে ওই ছেলেটা ঢোলাক আমাকে দেখে নিয়েছিল। তারপর জব্বার এই ডিলটার জন্য বেশি পয়সা চায়, তাই আমি ডিলটা ক্যান্সেল করে ভাটকে দিয়ে দিলাম। মনদীপ মারা গেল, কিন্তু জব্বারকেও মারতে হলো, আর ওই ছেলেটা ঢোলাককেও। কারণ ওরা আমার প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল। প্রবীণরা বলে গিয়েছেন যে মনুষ্য জাতির ভালো সেটাতেই হয় যে ওরা তাড়াতাড়ি নিজেদের ভুল স্বীকার করে নেয় আর সেই ভুলটা শুধরে নেয়। একটা ভুল আমি করেছিলাম আপনাকে এখান থেকে রেহাই দিয়ে, যেটা এবার শুধরে নিলাম আমি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত নীরজ মহেন্দ্র আর সঞ্জয় ভটকে মনদীপ কোহলি, জব্বার খান আর ঢোলক ওরফে দীনেশ রাঠোরের খুনের অপরাধের অংশীদার মেনে নিয়ে শীঘ্র গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর 212কে জব্বার খানের খুনের অভিযোগ থেকে নির্দোষ মেনে রেহাই দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মিস বোস, টাটা। আর শোন, কারোর পকেট আর কাটিস না। সাহেব, আমি সবসময় ভাবতাম যে একদিন আমিও নিজের মা বাবাকে খুঁজে নেব, কিন্তু তোমাকে পেয়ে মনে হচ্ছে ওদের পেয়ে গেছি। তুমি যা বলেছিলে তা করে দেখিয়েছো সাহেব। আরে এতক্ষণ তো মাত্র অর্ধেকটা পূরণ করেছি, বাকি অর্ধেকটা বলুন দে। এই নে, এটা তোর পঞ্চগিনি স্কুলে তোর ভর্তির কাগজ। পড়াশোনা কর, আর বড় হয়ে তুই যাই হতে চাস না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আমি আছি তোর সঙ্গে। ওকে? আমার তো শুধু একটাই ইচ্ছে, কি? উকিল হব তোমার মতো। কেন? যাতে আমিও বড় হয়ে কোনো 213কে বাঁচাতে পারি। কি বলছো?